আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আর এই মুহূর্তে আমাদের স্টুডিওতে এসেছেন বা উপস্থিত হয়েছেন আমাদের খুব কাছের মানুষ, আপনাদের সবার পছন্দের মানুষ, হাফেজ মাইনুদ্দিন সাহেব। আমরা কথা না বাড়িয়ে সরাসরি মাইনুদ্দিন ভাইয়ের কাছে যাব এবং তার কাছ থেকে শুনে নেব আজকের ঘটনাটি। আশা করছি দারুণ একটা ঘটনা তিনি উপহার দেবেন। আর এই রমজান মাসে তারপরেও সময় বের করে স্টুডিওতে কষ্ট করে এসে আমাদের সঙ্গে ঘটনা শেয়ার করছেন, এই জন্য মাইনুদ্দিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করছি এভাবেই পাশে থাকবেন। খুবই স্বার্থপরের মতো কথা, তারপরেও বলতেই হচ্ছে, কারণ আমাদের যারা শ্রোতা আছেন তারা আপনাকে চান, তারা আপনাকে ভালোবাসেন। আশা করছি এভাবেই ভূত.com কে আগলে রাখবেন, আমাদের জন্য দোয়া করবেন। চলুন আপনার ঘটনায় যাওয়া যাক। জি ভাইয়া, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি এটা সত্যিকার অর্থে খুব ভয়াবহ এবং জিনগ্রস্তি। আর এটা আমাদের সাধারণ জগতে এই বিষয়টাকে বলা হয় আতশী রোগ, যা সচরাচর মানুষের হয় না, এটা খুব কম সংখ্যকের লোকের হয়ে থাকে। তারপর আমি যে ঘটনাটা শেয়ার করতেছি সেটা পুরো বলি। এটা বেশ শোভা বাড়াতের পরে আমার সাথে এই ঘটনাটা আবার আসে, শেয়ার হয়। গাজীপুর কাপাসিয়া থেকে একটি লোক আসে, যে ভাইয়ার নাম হচ্ছে নোমান ভাইয়া। উনি ওনার ছোট্ট শিশু বাচ্চাটা অসুস্থ এবং অস্বাভাবিকের মতো, মাথাটা বেশ বড়, আর কোনোভাবেই আর কি সবাই বলতেছে এটা প্রতিবন্ধী মতো করি, কিন্তু ডাক্তারি চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে। বহু চিকিৎসা, বহু কবিরাজ, অনেক কিছুই করা হয়েছিল। অবশেষে ঢাকা মেডিকেল কলেজ, মিটফোর্ড, এরকম অনেক প্রাইভেট হাসপাতালে নিয়ে আসার পরে অনেকে বলেছে যে তুমি এমন একটি ভালো কাউকে দেখাও, তোমার এই সন্তানটার পেছনে হয়তো কোনো অশরীরী বা যে কোনো একটা কিছু রয়েছে। এটাও তার ভিতরে আর কি প্রভাব ছিল যে হতে পারে। তো উনি যখন তার গাজীপুর, তার ছোট বাচ্চা 2 বছর বা এরকম 2.5 বছরের হবে, ওনার বাচ্চাটাকে যখন ঢাকা মেডিকেলে বা ঢাকায় চিকিৎসা নেওয়ার জন্য আসে, তখন আমাদের খোঁজে আমার কাছে আসে। এসে ওনার বাচ্চার এই রোগ পেছনে, জন্মের পেছনে, এবং যিনি আসছেন যে নোমান, ওনার জীবনী ইতিহাসটা আমাদেরকে তুলে ধরেছিল, যেটা আমরা শুনেছি এবং খুব ভয়াবহতা। তো নোমান ভাইয়া ওনার বিশেষ বলেছে যে ওনার বিবাহর আগে দিয়ে অনেক দিন যাবত উনি অনেক জায়গাতেই চাকরি করেছেন, যেখানে চাকরি করতে গিয়ে বিফল হয়েছে। 2 মাস 3 মাস এর বেশি উনি চাকরি কোথাও করতে পারেন না। এবং ব্যবসাতে করেছেন, যা ব্যবসা কোনোদিন সে সফলতাও করতে পারে না। তো ব্যবসা সবকিছুতে ধস নামে। চাকরিতেও যেখানে যাবে 2 মাস 3 মাস স্যালারি পাওয়া যায় না, অথবা মানুষ তার সাথে দুশ্মনী করে, সে কোনোভাবে শান্তি পায় না। তো পরিবার থেকে তাকে দোষারোপ করা হয় যে দোষগুলো তোমার। আর উনি ভাবতে পারেন না আসলে দোষটা কিভাবে কি হয়। উনি সব দিক লক্ষ্য করেই কাজ করে, তারপরেও দোষ চলেই আসে, ওনার উপর অপরাধ চলেই আসে। উনি অনেক দিন ধরে এই সমস্যা নিয়ে ভুগতেছিল। অবশেষে পারিবারিক ভাবে তার প্রতিবেশী কাছি, চাচা বলা হয় বা জেঠা বলা হয় গ্রামে, তারা সবাই মিলে সম্মতি দিয়ে, তারও সম্মতি দিয়েই তাকে বিবাহ করানো হয়। এবং তাকে বলা হয় যে বিবাহ করানো হয়েছে শ্বশুর বাড়ি থেকে, তাকে একটা ব্যবস্থা দেওয়া হবে, ধান ভাঙার জন্য একটা যে কল বলে বা মেশিন বলে, কিছু দোকানপাট এরকম কিছু করে দেওয়া হয়েছে, যেটা উনি চলতে পারবে ভালো করে। তো সম্মতিভাবে বিবাহ শাদীও করেছে। এবং তাকে যে ব্যবসাটা করার কথা ছিল, সেই ব্যবসা শ্বশুর বাড়ির থেকেও সেই মেশিন দেওয়া বা একটা দোকানপাট করে দেওয়া করে দিয়েছে। সেটা কিছুদিন চলেছিল। উনি বলতেছিল যখন উনি ধান ভাঙার জন্য যে ফ্যাক্টরিতে যাওয়া হয়, যে কলে, এবং যে দোকানটা দেওয়া হয়েছে সেই দোকানটাতে যখন যাওয়া হয়, তখন তার মাথা ব্যথা শুরু হয় এবং তার খারাপ লাগতে থাকে, সে করতে পারে না। সে অনেক সময় বাসা বসে থাকে, ওই জায়গায় তার যাওয়ার কোনো ইচ্ছেই আসে না। ওইটাও নষ্ট বা শেষ হয়ে গেছে, ওই ব্যবসাটাও ধস নেমে পড়েছে। এখন কি করবে?
সে অনেক ভেবে চিন্তা, অনেক তার মাথার সমস্যা হচ্ছে যে কি করা যাবে, কোনো কিছুই তো সে সফল বা ভালো কিছুই হচ্ছে না, অনেক ভেবে চিন্তা করতেছে। তো হঠাৎ করে তার তো পুঁজি কিছু নিজস্ব নেই, কিছু টাকা নিয়ে এসে মাছের ব্যবসাটা শুরু করেছিল। পাইকারি বাজার থেকে নিয়ে এনে সে এরকম ফেরিওয়ালার মতো করে ফেরিওয়ার মতন করে মাছগুলো বিক্রি করে। তো এইখানে একটা জিনিস তার সমস্যা হলো, উনি মাছ যেখান থেকে পাইকারি দরে কিনে নিয়ে আসে ওজন ঠিক আছে এবং ভালো তাজা মাছ আনে, কিন্তু বাসায় যখন আনে মাপবে বা বাজারে বিক্রি করবে, এনে দেখে মাছের ওজন অনেক কমে গেছে এবং 2 ঘন্টার কম সময়ের মধ্যে মাছ নষ্ট হয়ে যাচ্ছে। সেটাও পারতেছে না এবং কোনো গ্রাহকও পাচ্ছে না যে মাছগুলো বিক্রি করবে। সে যে ভালো ভালো অল্প সময়ের মধ্যে যে মাছটা বিক্রি করে যে চলবে, সেটাও হচ্ছে না। অর্থাৎ আরো হতাশ। এত হতাশার ভিতরে তার পারিবারিক সবাই মিলেই তাকে দোষারোপ করে যাচ্ছে যে এই ভুলগুলো বা তোমার কোনো কিছুতেই অলসতা বা নিজের কোনো কিছু অজান্তে তোমার ভুল রয়েছে, কোনো মন থেকেই কিছু করছো না, তুমি করতে চাচ্ছ না, তার উপরেই বারবার দোষারোপ করে যাচ্ছে। আর উনি বারবার বলতেছে আমার ইচ্ছা আছে, আমি করব, চাকরি হোক ব্যবসা হোক যে কোনো কাজ দেওয়া হোক আমি করব, কিন্তু যদি সফল না আসে, আমি যদি না করতে পারি, আমার ইচ্ছা নয় আমার অনিচ্ছা, অনেক কিছু তো শেষ হয়ে যাচ্ছে, সেটা কাকে বুঝাবে। এমনি অনেক তান্ত্রিক বা ওনাদের অনেক কবিরাজ হুজুরকে দেখা হয়েছিল, সবাইও তাকে আমল দেওয়া হয়েছে, কিছু তাবিজ কবচ অনেক কিছুই করা হয়েছে, কিন্তু কিছুই কাজে হাঁটছে না। অবশেষে যখন পারিবারিক একটি কলহ শুরু হলো, যখন সব ব্যবসা বাণিজ্য কোনো কিছুই নেই, মাছ ব্যবসা করেও সেখানেও ধস নেমে পড়লো, বাকি পড়ে গেল বা নষ্ট হয়ে যাচ্ছে, সে কিছুই করতে পারতেছে না, তার মনে ভিতরে একটি ক্ষোভ, এখন কি করবে। তো একটা সময়তে উনি কাউকে কোনো কিছু না বলে বরিশাল সেই ঝালকাঠি আর কি এলাকাতে তার একটা অনেক পুরাতন বন্ধু ছিল, ওনার মনের ইচ্ছে ছিল আমি ওইখানে চলে যাব, কাউকে কিছু বলবো না, হয়তো নিজেকে শেষ করে দেব, না হয় বন্ধুর কাছ থেকে কিছু পরামর্শ করে কিভাবে নতুন একটা জীবন শুরু করা যায় আমি একটা পথ দেখব। হয়তো আমি ওইখানে, আমি আমার এলাকার তো নয়, গাজীপুরে নয়, আমি বরিশালে গিয়ে কিছু কাজ কিছু করব, আর নতুবা এই জীবনকে আমি রাখবো না। এই ভেবে নিয়ে বাড়ির কারোর কোনো কিছু না বলে সে বাসা ত্যাগ করে এবং সে বরিশাল চলে যায়। এবং সেইখানে গিয়ে তার খুব মনের অবস্থা খারাপ, ভালো লাগছে না, কি করবে ভেবেও পাচ্ছে না, তার বন্ধু তাকে বলতে পারতেছে না এগুলোর পেছনে রহস্যটা কি, চাকরিও হয় না, ব্যবসাও হয় না, কেন হয় না, কি হয়েছে, এগুলো সে কেউ কিছু বলতে পারছে না। তান্ত্রিক বা ওরা যা বা কবিরা যাকে যা বলুক, এক একজন এক এক মতামত দিচ্ছে তাকে। অবশেষে সে তার নিজের একটা একান্ত মতভেদ, যেসব ঘুমাক, রাত্রিবেলায় দেখি আমি বাহির হব এবং কি করা যায় আমি এটা ব্যবস্থাটা নিয়ে নেব। তো এটা বলতে বলতেই ওনার ভিতরে একটা খুব অচেতন মনে হচ্ছে যে কি করা যায়। উনি চলে গেল রাত্রিতে, 10টা-11টা বাজবে হয়তো, উনি বলছে যেটা আমাকে, যে এরকম একটু রাত্রিতেই আমি নদী পাড়ে গিয়ে চুপচাপ করে বসে থাকি এবং ভাবতে থাকি কি করব। ভাইয়া সেখানে আমি একটা বিষয় বলি, ওইখানে বরিশালের যেখানে গিয়েছে নৌকাতে করে যে লোকগুলো থাকে, যাদেরকে বেদে বলে, বেদের লোকেরা যারা নৌকাতে বসবাস করে, তাদের সাথে দেখা হয়েছে এবং 2-3টা মেয়ে ছিল এবং একটা পুরুষ ছিল যিনি সর্দার বলে। উনি ওনাকে দেখেই ওনার কাছে অগ্রসর হয়, গিয়ে বলে তোমার অনেক বিপদ মুসিবত দেখা যাচ্ছে, তোমার চেহারাতে বোঝা যাচ্ছে তুমি খুব পেরেশান, অনেক মুসিবত নিয়ে থাকো, কিন্তু একটা ব্যবস্থা আমি দিতে পারবো, এখানে একটা শর্ত আছে, আমি তোমাকে কিছু শামুক বা কিছু একটা দেব, কিন্তু শর্ত হলো তোমার 1-2 বছর পরে, বছর 2-1 পরে তোমার প্রথম যে সন্তানটা আসবে, এই সন্তানটা আমাকে দিয়ে দিতে হবে। তখন তো উনি তো মানসিক মতন পাগলের মতো এত কথাগুলো মনে নেয় নাই বা কিছু গ্রহণ করেনি, উনি সাই দিয়েছে, বলছে ঠিক আছে, আমি আবারও আমার যদি কোনো কিছু হয়েই থাকে, কোনো সমস্যা যদি সফলতা আমি করতে পারি, সমাধান যদি চলে আসে, আপনি যাহা বলবেন আমি করে দেব। কিন্তু এতটুকু তার মাথায় আসেনি যে প্রথম সন্তানটা তাকে দিয়ে দেবে, এর মধ্যে কোনো রহস্য বা কোনো কিছু আছে কিনা সেটা তখন মাথায় নেয়নি। সে এমনিতেই খামখেয়ালি ভাবে
যে জীবনে কত কষ্ট, কত কিছু হয়েছে, কত অপদস্থ লাঞ্ছিত হয়েছি, সেটা কোনো বিষয় না। পরে হইলুক, যদি কোনো কিছু হয় পরে ব্যবস্থা নেওয়া যাবে, সে তেমন কোনো গ্রাহ্য না করে সে মেনে নিয়েছে। তখন সে যে বেদে থাকে, বেদের লোকেরা তাকে কিছু শামুক, যেটাকে কুড়ি বলে বা হাবিজাবি অনেক কিছু রকমের, তাকে নাকি দেওয়া হয়েছে। তখন সেটা এগুলো নিয়ে উনি গাজীপুর চলে আসে। আর সবচেয়ে বড় আশ্চর্য যেটা হয়, উনি বলেছিল, ওই বেদের লোকটা বলেছিল, আমি যখন এইগুলো তোমাকে দিয়ে দেব, আর যখন তুমি আমাকে প্রতিশ্রুতি, আমাকে যখন বলেছো যে তোমার প্রথম সন্তানটা আমাকে দিবে, তখন থেকেই কিন্তু তুমি অবশ্যই তোমার তকদির, যে তোমার ভাগ্য, পথ চলাটা সহজ হয়ে গেল। তুমি দেখো বাসায় যাওয়ার পরই তোমার সবকিছু বাধা বিপত্তি সব শেষ, তুমি সবকিছু ফিরে পাবে। এবং বাস্তব সেটাই নাকি হয়েছিল। উনি যখন গাজীপুর আসলো, আসার সাথে সাথে নাকি একটি বিবাহর বড় একটি প্রোগ্রামে মাছের অর্ডার আসে। এইভাবে এক একটা প্রোগ্রামে তার কাছ থেকে মাছ অনেক মানুষ অর্ডার করে নেয়। এবং সে অত্যন্ত ব্যস্ততায় এখন সে অনেক কিছুই মাছ এবং আরো যেগুলো ব্যবসা, তার যে ধান ভাঙার কল ছিল সে নতুন করে চালু করেছে। এমন করতে করতে তার সময় দিয়ে কিছু জায়গা জমি করেছে। পানের ভের বলে, যেটা পানের ক্ষেত বলে আর কি, পান চাষ হয়, ওইটা করেছে। সে করতেছে, করতে করতে তার কিন্তু ওইটা মনে নেই যে 2 বছর খানিক পরে তোমার সন্তান যেটা হবে, প্রথম সন্তানটা আমাকে দিয়ে দেবে। এটা তার কিন্তু খেয়াল নেই। উনি খুব ব্যস্ততার সাথে, খুব আনন্দের সাথে তার সংসার, তার সব কিছু বাবা মাকে নিয়ে তার অগ্রসর হতে যাচ্ছে এবং দিন দিন করে সে সফলতা পাচ্ছে। ঘটনাক্রমে তার সন্তান সম্ভাবনা, তার ওয়াইফের, উনি বাবা হবে এই সংবাদটা পেয়েছে। তখন তার একটু ভেতরে একটা ভাব জমেছিল যে আমার সন্তান হবে, এবং একজন আমাকে বলেছিল যে প্রথম সন্তান তাকে দিতে হবে। তারপরে উনি কাউকে কিছু কিন্তু বলে নেই। জি ভাইয়া, এরপরে যখন ওনার সন্তান আসলো, একটি অস্বাভাবিক সন্তান নাকি হয়েছিল, যার মাথাটা অনেক বড়। এবং সন্তান জন্ম হওয়ার পর থেকে তারা ঘরের মধ্যে কিছু অস্বাভাবিক কিছু দেখেছে, আর এই সুস্থ হয়নি। তার সন্তানটা জন্ম হওয়ার পর থেকে অসুস্থ, ডাক্তার দেখাচ্ছে, কবিরাজ দেখাচ্ছে। আর যেগুলো সমস্যা হচ্ছে সে আমাকে এইগুলো সে বললো, যেটা যে তার সন্তান যখন ঘরে মাথাটা বড় হয়, জন্ম হয়, সেইখান থেকে তাকে স্বপ্ন, তার ওয়াইফকে তাকে স্বপ্নে দেখানো হয়, প্রতিশ্রুতি ওয়াদা করেছ, একটা ঝুড়ি দেখানো হয়, একটা হাড়ি দেখানো হয়, এটা দিয়ে বলে এই পাত্রে তোমার সন্তানটা আমাকে দিয়ে দাও। তো ওনার ওয়াইফ তার বুঝিনি। উনি বারবার বলছে ওনাকে যে আমি স্বপ্ন দেখেছি, আমার সন্তানটা চাই, হয়তো আমার বাচ্চা বা আমাদের ঘরে কোনো বজ্জিন এসেছে। অনেক আমল করে। আর ওই লোক চুপ হয়ে থাকে, কারণ উনি বুঝে গেছে যে আমি তো ওয়াদা করেছিলাম, কিন্তু এটা কতটুক সত্য হবে উনি এটাকে এখনো মনে থেকে মেনে নেয়নি। এবং তাকে বারবার দেখানো হচ্ছে যে আমি তোমাকে দিয়েছি, আর এবং তুমি প্রতিশ্রুতি ওয়াদা করেছো, এখন আমাকে সন্তানটা তুমি দিয়ে দাও। সবচেয়ে বড় বিষয় হলো, যখন বাবা মা, উনি তো এখন ব্যবসা বাণিজ্য ব্যস্ত থাকে, আসে একটু দেরি করে, ওনার ওয়াইফ যখন ছোট বাচ্চাটা ঘরে, উনি দেখে এক ঝাঁক পাখি, কবুতর বা যে কোনো এরকম চড়াই পাখি, বাবুই পাখির মতো এক ঝাঁক পাখি এসে পাখা দিয়ে ঝাপটা দিয়ে শব্দ অনেক করতে করতে অনেকগুলো পাক পড়ে যায়। এরপর পাখিগুলো আবার বের হয়ে যায়। এটা সন্ধ্যার সময় হয়ে থাকে। আর মাথার সামনে অনেক লাল পিঁপড়া, অনেক পিঁপড়িকা ভরে থাকে। অনেক পরিষ্কার করা হয়, অনেক কিছু দেওয়া হয়, কিন্তু তারপরেও পিঁপড়া ঝুমে যায়। এবং আরো যেগুলো হয়, প্রায় সময় তো উনি দেখে ওনার স্বামী মানে নোমান ভাইয়া যখন আসতে দেরি হয়, তখন ওনার ওয়াইফ তো জেগে থাকে, দেখে যে একজন বয়স্ক লোক ওই বাবুর সামনে বসে ওনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, উনি কোলে নিচ্ছে এবং হাসতেছে। ওনার ওয়াইফ চিৎকার করে যে কি হচ্ছে, বারবার কান্না করে। সবাইকে বলা হয়, অনেক হুজুর দেখানো, অনেক কিছু করেছে, সমাধানটা আসেনি।
অবশেষে বাচ্চাটা খুবই অসুস্থ, প্রতিবন্ধীর মতো করে মাথাটা খুব পিছন দিকে টান দিয়ে নিয়ে যায়, মানে অচেতন অবস্থার মতন থাকে, এবং কোনো কিছু খাওয়া বা কান্না করা এরকম কোনো কিছুই নেই, শুধু এলোমেলোর মতন, যেটাকে আমরা বাক প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, পুরো অঙ্গ প্রত্যঙ্গ গুলি প্রতিবন্ধীদের মতো করতে থাকে। ওনারা ডাক্তারের কাছে নিয়ে আসে, বিভিন্ন ডাক্তারের কাছে নিয়ে যায়, কোথা থেকে কোথাও কোনো কাজ হচ্ছে না, কিন্তু বারবার একই কথা বলে। একটা বিষয়, ওই স্বপ্ন, ওই বারবার একটাই দেখানো হয় যে আমি প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছি, তুমি ওয়াদা আমার সাথে করেছো। আমি বৎসর খানিক পরে বলেছিলাম যে 2 বছর খানিক পরে আমি তোমার কাছে একটা আবদার করব, তোমার সন্তান চাইবো। আমি তোমার কাছ থেকে সন্তান চেয়েছি, প্রথম সন্তান আমাকে দেবে, তুমি আমাকে সন্তানটা দিয়ে দাও। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাই, আমি এই পর্যন্ত ওনার ঘটনা শুনেছি, ওনার সন্তানটাকেও দেখেছি, যেটা চিকিৎসা আমার কাছে বর্তমান নেই, কারণ আমি জিন দেখিনি, অথবা তার কোনো কিছু এরকম সমস্যা শারীরিক দেখিনি। এটা ব্ল্যাক ম্যাজিকও নয়, আমার এটার কাছে ব্যাখ্যা নেই। কিন্তু ওরা বলতেছে যেটা গ্রাম, বরিশাল থেকে, গাজীপুর থেকে, গ্রামের লোকেরা সবাই মিলে এটাকে অপব্যাখ্যা বলে। ওরা সবাই বলতেছে একটা ঝুড়ি বা হাঁড়িতে তোমার বাচ্চাটাকে বিছানা করে পানিতে ভাসিয়ে দাও, অবশ্যই সেই সন্তানটা হয়তো 1 দিন 1 মাস পরে ফিরে আসতে পারে, অথবা নাও আসতে পারে। কিন্তু ভাই এটা হচ্ছে অপব্যাখ্যা, এটা আমাদের কাছে ব্যাখ্যা নেই, সমাধান নেই, এটা আমরা বলবো না। আমরা সমাধানের কথা বলেছি, সদকা করুন, দোয়া করুন, আল্লাহর কাছে কান্নাকাটি করুন। আর যিনি ওয়াদা, আপনি যার কাছে ওয়াদা করেছেন, যদি বরিশাল আপনি অথবা তার সাথে যদি সাক্ষাৎ দেখা হয়, তাকে বলে দিন যে আপনি বিনিময় অন্য কিছু নিয়ে নেন, কিন্তু আমার সন্তানটাকে আমি দিতে পারতেছি না। অথবা যদি তার বেদে তো যদি খোঁজ না পাওয়া যায়, আপনি আল্লাহকে ডাকতে থাকুন। আর গ্রামের মধ্যে যে অপব্যাখ্যা যে তুমি একটি ঝুড়ি কেনো আর এই সন্তানটাকে পানিতে ভাসিয়ে দাও, এই সন্তানটা ফিরে আসবে, এটা ভাইয়া কিন্তু অপব্যাখ্যা, এটা আমরা মানি না, এই ব্যাখ্যাটা আমাদের কাছে নেই। আর এই সন্তানটা যে সুস্থ হবে সেই চিকিৎসাও ভাইয়া আমার কাছে নেই। আর আমরা বাবুটাকে দেখেছি, এটা একেবারে অস্বাভাবিক, সেটা বাঁচবে কিনা সেটাও আমাদের জানা নেই। আমার দৃষ্টিতে হয়তো বাঁচবে না, কিছুদিন থাকার পরে আল্লাহ হয়তো তাকে নিয়ে যেতে পারে। তবে দোয়া করি এই বাচ্চা এবং নোমান ভাইয়ার পূর্বে যে সমস্যাগুলো ছিল, কঠিন একটা মুসিবতের থেকে উনি ফিরে এসে এখন সন্তানটাকে নিয়েও আবার একটা কঠিন বিপদে পড়েছে। কেননা নোমান ভাইয়া প্রতি রাত্রে তাকে দেখে একটি ঝুড়ি নিয়ে বারবার বলে এই বাচ্চাটা আমাকে দিয়ে দাও, এবং এই বিষয়টাই বারবার বলে। উনি কাছে ওনার বাচ্চাটা সামনে এসে একজন বয়স্ক লোককে দেখে যে বাচ্চাটা নিতেই এসেছে। জি ভাইয়া, এই সমস্যার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন অবশ্যই প্রতিদান দেয়, প্রতিক্রাম দেয়, এবং এই পরিবারটা যেন যেভাবে পূর্বে দুঃখ ছিল, এই দুঃখগুলো সব শেষ, এই এখন সুখ বা এখন আনন্দ, এই শিশুটাও যেন আনন্দের সাথে তাদের বাবা মার কাছে বেঁচে থাকে, আমরা দোয়া করি। ভাইয়া ঘটনা আমার এটাই ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি জানি মাহিউদ্দিন ভাই আপনার কাছে আরো একটি ঘটনা রয়েছে। প্রথমেই প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা সরাসরি কথা না বাড়িয়ে, যেহেতু লম্বা একটা এপিসোড হতে যাচ্ছে, দ্বিতীয় ঘটনায় যেতে চাই। চলো শুরু করা যাক। জি ভাইয়া, আমার আরেকটা যে ঘটনা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক, কুফরি, নেত্রকোনার। এটা এমনিতে চিকিৎসা করা হয়নি বা বলা হয়নি, আমাকে ঘটনা শুধু যখন ওনাদের সাথে অনেক মেহমান এসেছিল, নেত্রকোনার থেকে একটি মেহমান এসেছিল, আমাকে বলেছিল যে আমার বাড়িতে কিছু কুফুরি করা আছে, এক সময় আপনাকে যখন নিয়ে যাব আমাকে দেখতে হবে। তখন বলছি ঠিক আছে। ওনার কাছ থেকে আমরা শুনেছি, যিনি বলেছেন আমাকে খলিলুর ভাই, উনি আমাদের এখানে আসেন একটা মেহমান হিসেবে বেড়াতে, আমাদের খুব পরিচিত মানুষের কাছে। উনি আমাদেরকে যেটা বলেছিল যে তাদের জমি সংক্রান্ত ভাই ভাই এবং ভাতিজা সবাই মিলে তাদের অনেক জায়গা জমি ছিল। খলিল ভাইয়ের যে ভাইগুলো রয়েছে, তারা খলিল ভাইয়ের বাবা ছোটবেলায় ইন্তেকাল করে, এবং খলিল ভাইয়ের ভাই বোনদেরকে সেই লালন পালন করিয়েছে। উনি অনেক কষ্ট করেছে,
অল্প জায়গা রেখেছিল সে অনেক বড় জায়গা করেছে, কিন্তু যখন এই জায়গাগুলো করেছে এবং ভাই বোনগুলো যখন বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, এখন খলিল ভাই বলছে যে আমার বাবার সম্পত্তি অল্প ছিল, আমাদের ভাই বোন মধ্যে ভাগ বাটোয়ারা করলে সেটা পরিপূর্ণ আমাদের হবে না। আমি অনেক পরিশ্রম করে তোমাদেরকে লেখাপড়া করে বড় করে, আবার আমার নিজের পরিশ্রমের দ্বারা আমি জায়গাটাকে অনেক বড় করেছি, এটা আমার ছেলে মেয়েদের নিজস্ব ভাবে, তোমরা এখান থেকে নিতে পারো না। কিন্তু ভাই বোনরা সেটা মানছে না, তাদের দাবি হলো এটা আমাদের বাবা রেখে গেছে, তুমি আমাদেরকে ঠিক এইভাবে ঠকাচ্ছ। এইভাবেই তার দ্বন্দ্ব চলে। কিন্তু যেটা দেখা গেল, খলিলুর রহমান উনি প্রচন্ড ভাবে আঘাত পায়, হার্ট অ্যাটাক বা মানসিক ভাবে সে বিধ্বস্ত হয়ে যায়, বিছানায় পড়ে থাকে। এবং গ্রাম এটা সবাই জানে যে কিছু না কিছু কাউকে করা হয় জায়গা সম্পত্তির জন্য। তখন তারা ঘরের মধ্যে অনেক সময়তে নাকি লেবুর অর্ধেক কাটা পাওয়া যেত। বলছে ঘরের মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে বিছানার মধ্যে দেখে যে লেবুর অর্ধেকটি কাটা পড়ে আছে। আবার দেয়াশলাই, পুরো একটা নতুন দেয়াশলাই ম্যাচ, সেটা পাওয়া গেছে। এরপরে শিং মাছের মাথাগুলো পাওয়া গেছে, এইভাবে পুতুল পাওয়া গেছে। তো ওরাও জানে যে গ্রামে এগুলো হয়েই থাকে, কিছু না এগুলো ফেলে দেয় এবং দোয়া কালাম পড়ে। তারাও নিজেরাও একটা তান্ত্রিক এনে এনে ঘরটাকে বিভিন্ন রকমের করে। অবশেষে যে ঘটনাগুলো ঘটে, খলিলুর রহমান খুব বিপদ, বড় মুসিবত, বড় রকমের একটি অসুস্থ, এবং তার বড় ছেলে রোড অ্যাক্সিডেন্ট হয়, ছোট ছেলে কোনোভাবেই ঘরে থাকে না। দিন দিন তাদের পরিস্থিতি খারাপের দিকে যায়। এরপরে ভালো একজন তান্ত্রিক নিয়ে গেছিল, তখন বলেছিল যে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কাজ করতে হবে, আমাদের সাথে 4টা মাটির হাঁড়ি লাগবে। বাড়ি 4 কোণে 4টা মাটির হাঁড়িতে পানি রাখে। এবং সেই যে তান্ত্রিক গিয়েছিলেন বা যে কবিরাজ গিয়েছিলেন, উনি বলেছেন যে আপনারা ঘর থেকে বের হয়ে বারান্দায় আসুন, কি আছে বা কি করা হচ্ছে সেটা আমরা দেখব। জি ভাইয়া, সেটা নাকি খলিল ভাইয়ের কাছ থেকে আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে উনি ঘর থেকে ওই মাটির হাড়ি যে পাত্রগুলো রেখেছে, ওই প্রত্যেকটা পাত্রের ভেতরে, বাড়ির ভিতরে যে পুঁথিয়ে রাখা চারপাশে কিছু গজাল, তারপরে তাবিজ, মাদুলি, মাদুলি, বিভিন্ন রকমের খারাপ কিছু ওই পাত্রের মধ্যে চলে আসে। এবং খলিল যিনি, সেই দিন তার অবস্থা খুব ভয়াবহ, আরো খুব খারাপ হয়। তার আচমকাই উনি চিৎকার করে এবং পড়ে যায়, দুর্বল হয়ে পড়ে, তার কোনো খাওয়া ভালো লাগে না, মারামারি করতে যাচ্ছে, ছেলে মেয়েদেরকে মারতে যাচ্ছে। তখন তান্ত্রিক বলে এটি সব তার উপরে করা হয়েছিল বলে এই ঝামেলা হচ্ছে। তারপরে ধীরে সুস্থে ঠিক হয়েছে। এখনো নাকি প্রায় সময়তে তারা ঘরে দেখে কিছু কিছু ছায়া, হাঁটা চলা, ডাকা, কিছু ডাকতে থাকে, কেউ হাঁটতেছে, তাদের কেউ ক্ষতি করতেছে, ওইরকম কিছু আগের মতো ব্ল্যাক ম্যাজিকের মতোই তাদের কিছু জিনিস পাওয়া, এরকম কিছু খুব কম কম 1 মাস 2 মাস পর পরে ঘটতে থাকে। কিন্তু তারা বলেছে আমরা একেবারে ভালোর জন্য আমাকে নিয়ে যাওয়া হবে, আমি যাবো ভাইয়া, ওইখানে যা কিছু আছে আরো দেখে আসবো। তবে বলছে আগের তুলনায় অনেকটা ভালো আছি, কিন্তু আমাদের ব্ল্যাক ম্যাজিক খুব ক্ষতি করে এবং আমাদের অনেক সমস্যা করে, আমাদের বিপদে ফেলে রাখছে। আর্থিক অসচ্ছলতা, কাউকে কোনো কিছু ভালো লাগে না, সকলেরই মেজাজ খারাপ থাকে। ভাইয়া, এটা আমার ব্ল্যাক ম্যাজিকের দ্বিতীয় ঘটনা ছিল। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। মাইদিন ভাই অনেক সুন্দর ঘটনা বললেন। এরপরে শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন, তারপরে আমরা আপনাকে বিদায় জানাবো। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ঘটনা শেয়ার করার জন্য। জি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অবশ্যই শুকরিয়া আদায় করি। ভূত.com 6টি বৎসর এবং সকল শ্রোতা ভালোবাসাই ভূত.com সমাধান এবং ভূত.com এর একটি বিষয় রয়েছে, যে ব্যাখ্যা রয়েছে, যেটা আমি বলবো, ভয় নয় সাহসিকতা। ভালো দলে কোনো ভয় থাকে না। ভূত
সেটা সাহসিকতা। অজানা আমরা জেনেছি অনেক কিছু, আমরা অনেক কিছু শিখেছি। বুট.কম থেকে আমাদের অনেক কিছু অজানা ছিল, বুট.কম আমাদের অনেক কিছু জানিয়েছে। এই জন্য প্রথম শুকরিয়া আল্লাহর কাছে, এবং বুট.কম কে এই জন্য ধন্যবাদ, শুভেচ্ছা। বুট.কম আরো সব সারা বিশ্বের সকলের ঘরে ঘরে ছড়িয়ে যাক, সমাধান হয়ে আসুক, এবং অবশ্যই এটার কল্যাণ আমি কামনা করি ভাইয়া। মানদীপ ভাই, এই রমজান মাসে কষ্ট করে এসেছেন এবং রমজান মাসের সিয়াম সাধনার পরে যেটুকু সময় আমাদের দিলেন সেটুকু সময়ের জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। আশা করছি আপনি ভালো থাকবেন, এভাবেই আমাদের পাশে থাকবেন, আগলে রাখবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনাগুলোতে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক,